এবার কিন্তু পশ্চিমবঙ্গের ভূমিহীন কৃষকেরাও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বছরে 2টি কিস্তিতে 4,000 টাকার আর্থিক সহযোগিতা পেয়ে যাবেন। এবারের বাজেট থেকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে কথা ঘোষণা করেছিলেন যে এবার ভূমিহীন কৃষকরা যারা ক্ষেত মজুরের কাজ করেন, অন্যের জমিতে কাজ করেন, নিজস্ব কোনো জমি নেই, তাই কৃষক বন্ধুর সুবিধা পাচ্ছেন না, তাদেরও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়া হবে। শুধুমাত্র এই যে 4,000 টাকার আর্থিক সহযোগিতা তা নয়, কৃষক বন্ধুরা দুর্ঘটনাজনিত যে বিমা পেয়ে থাকেন 2 লক্ষ টাকার, সেই বিমারও আপনি কিন্তু সুবিধা পাবেন। তাই আপনি যদি একজন ভূমিহীন ক্ষেতমজুর হয়ে থাকেন তাহলে অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করুন। সেই আবেদনপত্র জমা নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আজ অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প থেকে। যে দুয়ারে সরকার ক্যাম্প থেকে যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে, তাছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করা যাচ্ছে। সেই দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনারা অর্থাৎ যারা ভূমিহীন ক্ষেতমজুর তারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনাদের আবেদনপত্র জমা করতে পারবেন। আবেদনপত্র আপনি কিভাবে পূরণ করবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো, যাতে আপনি আবেদনপত্র ঠিকঠাকভাবে ফিল আপ করে জমা করতে পারেন এবং কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ভিডিওর মাধ্যমে ভূমিহীন ক্ষেতমজুররা কৃষক বন্ধু প্রকল্পের জন্য কিভাবে আবেদন করবেন সেই পদ্ধতি আপনাদের সরাসরি আমি দেখিয়ে দিচ্ছি। এবং ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনি অনস্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্তকরণের আবেদনপত্র। এই আবেদনপত্রে একটি নম্বর বসিয়ে দেবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে আধিকারিকরা। তারপর প্রথমেই আছে ব্যক্তিগত তথ্য। আপনাকে আমি বলবো আপনি পুরো ফর্মটাই ইংরেজিতে ক্যাপিটাল লেটারে ফিল আপ করবেন, তাহলে কিন্তু আপনার তথ্য বা ডেটা এন্ট্রি করতে কোনো সমস্যা হবে না। এবার দেখুন নাম, আপনাকে আপনার নাম লিখে দিতে হবে। এরপর গ্রামের নাম লিখতে হবে। এই ঘরে আপনি আপনার গ্রামের নাম লিখবেন। গ্রাম পঞ্চায়েতের নাম ঠিক তার নিচের ঘরে লিখবেন। পোস্ট অফিসের নাম তার নিচের ঘরে লিখবেন। এবার ব্লক, আপনাকে আপনার ব্লকের নাম লিখে দিতে হবে। পুলিশ স্টেশন বা থানার নাম লিখে দেবেন। এবার ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলার নাম লিখে দেবেন। সবচেয়ে নিচে আছে পিনকোড, এই ডান দিকের ঘরে পিনকোড আপনি বসিয়ে নেবেন। এরপর আছে দেখুন পিতা অথবা স্বামীর নাম, আপনার পিতা অথবা স্বামীর নাম আপনাকে লিখে দিতে হবে। তারপর আছে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ, দিন, মাস, বছরে আপনি লিখে দেবেন। এরপর এজ অর্থাৎ আপনার বয়স, 1/4/2026 তারিখে আপনার বয়স কত বছর হচ্ছে সেটাও আপনি এখানে বসিয়ে নেবেন। এবার দেখুন এখানে আছে জেন্ডার বা লিঙ্গ, এই লিঙ্গের মধ্যে পুরুষ, মহিলা, অন্যান্য, আপনি যেটি হবেন সেটিতে আপনি টিক চিহ্ন দেবেন। তারপর আছে এখানে আছে কাস্ট বা শ্রেণী, সেখানে আপনাকে সাধারণ হলে সাধারণে টিক চিহ্ন দিতে হবে, তফসিলি জাতি হলে তফসিলি জাতিতে টিক চিহ্ন দিতে হবে। একইভাবে এসটি কিংবা ওবিসি হয়ে থাকলে যেটা হবেন তার ঘরে টিক চিহ্ন দিতে হবে। এবার দেখুন মোবাইল নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যুক্ত নম্বর, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটা যুক্ত আছে সেই মোবাইল নম্বর দিতে বলা হচ্ছে। প্রত্যেকটি ফর্মের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা সংযোজন করা হয়েছে, তার কারণ ভবিষ্যতে রাজ্য সরকারও আপনাদের আধারের মাধ্যমে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার করবেন, এমনটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। তাই আপনি আপনার ব্যাংকের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। এরপর আছে আধার কার্ড নম্বর, আধার কার্ড নম্বর আপনাকে অবশ্যই এখানে দিতে হবে, তাই আবশ্যিক লেখা আছে। এবং ভোটার কার্ড বা এপিক নম্বর আবশ্যিক নয়, অর্থাৎ ভোটার কার্ড বা এপিক নম্বর না লিখলেও হবে। তার মানে যাদের এখনও পর্যন্ত ভোটার কার্ড হয়নি তারাও কিন্তু এই কৃষক বন্ধুর জন্য আবেদন করতে পারবেন, এটাই বোঝা যাচ্ছে। এবার আছে ব্যাঙ্ক ডিটেলস বা ব্যাংকের তথ্য। এবার আপনার ব্যাংকের তথ্য আপনাকে লিখে দিতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার নামটা এই ঘরে বসিয়ে নেবেন। তারপর অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপনি এই ঘরগুলোতে বসিয়ে নেবেন এবং আইএফএসসি কোডটা লিখে দিতে হবে। তারপর ব্যাংকের নাম আপনি নিচে লিখে দেবেন এবং ব্রাঞ্চের নাম বা শাখার নাম আপনি লিখে দেবেন। এবার দেখুন অ্যাকাউন্টের টাইপ বা অ্যাকাউন্টের ধরন, আপনার সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিংবা কারেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো সেভিংই হয়ে থাকে, আমরা সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে থাকি, তাই সেভিংয়ের ঘরে টিক চিহ্ন দিয়ে দেবেন। এরপর অ্যাটাচ ব্যাঙ্ক ডকুমেন্টস অর্থাৎ ব্যাংকের নথি সংযুক্তি, আপনি ব্যাংকের কোন নথি দিবেন, প্রথমেই বলা আছে ফটো সহ ব্যাংকের পাসবই এর প্রথম পাতার জেরক্স আপনাকে দিতে হবে, না হলে ক্যান্সেল চেক বা বাতিল চেক আপনাকে দিতে হবে। আপনি যেটা দিতে চাইছেন সেটার উপর টিক চিহ্ন দেবেন। তারপর আছে নমিনি ডিটেলস বা মনোনীত ব্যক্তির তথ্য, আপনি যাকে নমিনি রাখতে চান তার নামটা আপনি লিখে দেবেন। এরপর আছে দেখুন নামটা এই ঘরে লিখতে হবে। তারপর আপনার সঙ্গে বা আবেদনকারীর সঙ্গে তার সম্পর্ক কি লিখে দিতে হবে। তারপর দেখুন নমিনির পিতা অথবা স্বামীর নাম লিখতে হবে। নমিনির ডেট অফ বার্থও বসাতে হবে, 1/4/2026 তারিখে নমিনির বয়স কত সেটাও বসিয়ে নিতে হবে।
নমিনির অভিভাবকের নাম, যদি নমিনি 18 বছরের নিচে হয় তাহলে তার অভিভাবকের নাম দিতে হবে, না হলে দিতে হবে না। এবার এখানে লেখা আছে, আমি এতর দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য আর্থিক সহায়তা প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করিনি। উপরোক্ত সমস্ত বিবরণ এবং তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অর্থাৎ আপনি যে কোনো একটি ক্যাম্প থেকেই আবেদন করবেন, একাধিক জায়গায় জমা করবেন না। তারপর এই জায়গাতে আপনার স্বাক্ষর করবেন কিংবা টিপসই দিবেন এবং বাম দিকে তারিখ লিখে দিবেন। এবার আছে অ্যাকনলেজমেন্ট স্লিপ বা এটা আছে রিসিপ্ট। এখানে কি লেখা আছে আপনি দেখুন, এখানেও লেখা আছে আপনার নাম আপনাকে লিখে দিতে হবে, আবেদনপত্রের নম্বরটা কিন্তু ওইখানে দুয়ারে সরকার ক্যাম্প থেকে দেওয়া হবে, সেটা এখানে বসিয়ে নিতে হবে। তারপর অ্যাকনলেজমেন্ট আইডি বা স্বীকৃত আইডি নম্বর এখানে দিতে হবে, এটাও কিন্তু আপনাকে দেওয়ার প্রয়োজন নেই। যিনি রিসিভিং অফিসিয়াল থাকবেন তিনিই কিন্তু এখানে তার স্ট্যাম্প এবং সই দিয়ে এখানে তারিখটা আপনি লিখে দেবেন, তিনি আপনাকে এই অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রসিদ প্রাপ্তি স্বীকারের তা কিন্তু দিয়ে দেবেন। শুধুমাত্র ফর্ম নয়, তার সঙ্গে আপনাকে এই অংশটাও জমা করতে হবে, ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে আবেদনের জন্য স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম, যেখানে আপনি আপনার নাম লিখবেন, তারপর এখানে আপনার পিতা অথবা স্বামীর নাম লিখবেন, গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম কিংবা মিউনিসিপ্যালিটির নাম লিখবেন, ব্লকের নাম, থানা এবং জেলার নাম, এইগুলো আপনি এখানে ফিল আপ করে দেবেন। আপনি এখানে বলছেন যে আমি এতর দ্বারা ঘোষণা করছি যে আমার কোনো চাষযোগ্য জমি নেই, আমি ভাগচাষি বা বর্গাদার হিসাবে নথিভুক্ত নই, আমি জীবন ধারণের জন্য অন্যের কৃষি জমিতে ক্ষেতমজুর হিসাবে কৃষি সংশ্লিষ্ট কাজে পুরোপুরি নির্ভরশীল। এই মোতাবেক আমি ভূমিহীন ক্ষেতমজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পে সহায়তা পাওয়ার জন্য আবেদন করছি। আমি আরও ঘোষণা করছি যে আমার জ্ঞান ও বিশ্বাস মতে ওপরের তথ্য সঠিক। যদি কোনো সময় এই তথ্য ভুল প্রমাণিত হয় তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ আমার এই প্রকল্পের সুবিধা পাওয়ার দাবি সরাসরি বাতিল করে দিতে পারবেন এবং ইতিমধ্যে আমি যদি প্রকল্পের কোনো সুবিধা পেয়ে থাকি তা ফেরত দিতে বাধ্য থাকিব। আমি রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। এবার আপনি যদি কৃষক বন্ধু নতুন প্রকল্পের ইতিমধ্যেই সুবিধাভোগী হয়ে থাকেন তাহলে এখানে টিকচিহ্ন দিতে হবে, লক্ষ্মীর ভাণ্ডার হলে এখানে টিকচিহ্ন দিতে হবে, অন্যান্য হলে এখানে দিতে হবে। তো এ জায়গাতে কিন্তু আপনি টিক চিহ্ন নাও দিতে পারেন এবং এখানে আপনার স্বাক্ষর করবেন, মোবাইল নম্বর দিয়ে দেবেন, স্থান ও তারিখ উল্লেখ করবেন। যদি মহিলারা আবেদন করে থাকেন, তারা যদি লক্ষ্মীর ভাণ্ডার পান তাহলে এখানে টিক চিহ্ন দিতে পারেন, অন্যান্য কোনো প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এখানে লিখতে পারেন। কিন্তু আপনি যদি আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন তাহলে এখানে পাবেন না। তো এইভাবে আপনি কিন্তু আপনার স্বাক্ষর কিংবা টিপসই করে ফর্মটা জমা করবেন। আশা করি আপনারা ডিটেলসে বুঝতে পারলেন। এবার থেকে কিন্তু ভূমিহীন ক্ষেতমজুরেরাও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন এবং সেই আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়ে গেছে। 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি আপনি আপনার বিধানসভা ক্ষেত্রে যেখানে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে আবেদনপত্র সংগ্রহ করবেন এবং জমা করবেন, তাহলেই কিন্তু আপনি এই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। সম্পূর্ণ এই তথ্যটা দেখার পরে আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।